back-to-back horror stories. Mirchi Plus presents Har Him Horror. ঘটনাটার কথা মনে পড়লে এখনো শিউরে ওঠে চন্দনের সর্বাঙ্গ। ঠিক 1 বছর আগের আজকের দিনটা। সেদিনও সে যাচ্ছিল পার্ক স্ট্রিট পিসির বাড়ি, ঠিক আজকের মতো। তারপর সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। চোখ দুটো পুরোপুরি নষ্ট হয়ে গেছিল চন্দনের। ভাগ্যে সময় মতো একজন ডোনার পাওয়া যায়। ওই বাস অ্যাক্সিডেন্টেই মৃত এক ব্যক্তির চোখ তার পরিবার স্বেচ্ছায় দান করেছিল। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে সেই লোকটার বাড়িতে একবার ঘুরতেও গেছে চন্দন। বাড়ির দেওয়ালে টাঙানো লোকটির ছবি দেখে চন্দন চিনতে পেরেছিল লোকটিকে। অ্যাক্সিডেন্টের সময় ঠিক তার পাশের সিটেই বসেছিল লোকটা। 1 বছর পর আজ আবার সে শিয়ালদা পার্ক স্ট্রিটের বাসে চেপেছে। নীলরতন ক্রস করার পর একটা আধবুড়ো লোক বাসের বুকে লাঠি ঠকঠক করতে করতে এসে বসল চন্দনের পাশে। চন্দন প্রথমে লোকটিকে খেয়াল করেনি। পাশে বসার সময় এক পলক যা দেখল, গা বমি করা চেহারা, ময়লা শরীর। দ্বিতীয়বার দেখার ভক্তি হল না তার। ঘাড় ঘুরিয়ে জানলার বাইরে চোখ রাখল সে। হঠাৎ কি একটা কথা মনে পড়ায় স্বপ্ন ভেঙে জেগে ওঠার মতো ধড়ফড় করে লোকটার মুখের দিকে ফিরে তাকালো চন্দন। লোকটা এতক্ষণ চন্দনের দিকেই ফ্যাকাশে চোখে এক দৃষ্টিতে তাকিয়েছিল। চন্দন ঘাড় ঘোরাতেই সে একবার কেশে নিয়ে ভাঙা গলায় বলল, দাদা, 1 বছর তো হয়ে গেল, এবার আমার চোখ জোড়া ফেরত দিন। চমকে চেঁচিয়ে উঠল চন্দন। সে টের পেল এক লহমায় তার চোখের সামনে থেকে বাস, ট্যাক্সি, লোকজন, গিজগিজ করা সকালের কলকাতা উবে গিয়ে নেমে এসেছে গাঢ় একরাশ অন্ধকার। শুনলেন হার হিম হরর নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। এই গরমের মধ্যেও পম্পা বাজারে গিয়ে একটা বিরাট কাতলা মাছ গোটা কিনে আনলো। ছোটবেলায় বাবা বাজার থেকে মাছ কিনে আনলে মা তার বড় একটা আঁশ বটি রান্নাঘর থেকে চাতালে নিয়ে আসতো। মাছের গায়ে ছাই লাগিয়ে এক অচেনা মেঠো সুর গুনগুন করতে করতে সে মাছের আঁশ ছাড়ানো শুরু করত। পম্পা মশার কামড় খেতে খেতে মায়ের মাছ কাটা দেখত মুগ্ধ চোখে। একদিন কলেজ থেকে ফিরে পম্পা দেখল বাবার সাথে ঝগড়া করে ওই আঁশ বটিটা দিয়েই তার মা নিজের গলায় একটা কোপ বসিয়েছে। কিছু বছর পর বিয়ের সময় বাপের বাড়ির থেকে আরো অনেক কিছুর সাথে তার মায়ের সেই আঁশ বটিখানাও পম্পার শ্বশুর বাড়িতে এলো। পুলিশের ঘরে বেশ কয়েক মাস পড়ে থাকায় তার ধার গেছে একটু কমে। তবে যখনই তার বরের সাথে ঝগড়া হয়, পম্পা বাজার থেকে একটা করে বড় গোটা মাছ কিনে আনে। বাড়ি ফিরে মায়ের আঁশ বটিখানা বের করে মাছের গায়ে নুন মাখিয়ে শুরু হয় তার মাছ কাটার পর্ব। ধীরে ধীরে সারা বাড়ি ভরে ওঠে আঁশটে একটা গন্ধে। সমস্ত বাড়িতে ভেসে বেড়ায় তার মায়ের সেই গুনগুন করা অচেনা মেঠো সুর। পম্পার স্বামী পাগলের মতো এ ঘর ও ঘর খুঁজে বেড়াতে থাকে সেই অদ্ভুত সুরের উৎস, কিন্তু কোথাও কেউ নেই। পম্পা মাছ কাটতে কাটতে হাসি মুখে বলে, ক্ষমা চেয়ে নাও, আমার মরা মা তার মেয়ের কষ্ট এক
ফোঁটাও সহ্য করতে পারে না গো। পম্পার কথা শুনে তার স্বামীর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। তা মশাই কিনলেন নাকি ভাড়া নিলেন? কে? আরে আপনি তো ভূত দেখার মতো চমকে উঠলেন দেখছি। না আসলে মানে নমস্কার, আমার নাম শশধর বসাক। ও, বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, জানলার পাশে আপনাকে ডেস্কে বসে লিখতে দেখলাম তো, তাই দাঁড়িয়ে গেলাম। মানে ওই নতুন প্রতিবেশী বলে কথা, একটু আলাপ করতে এলাম আর কি। হ্যাঁ, কি মনে করবেন না আসলে। না না, ছি ছি, ইনফ্যাক্ট আই এম সো সরি, মানে মনে করার কিছু নেই। আসলে একটা অফিসের অ্যাসাইনমেন্ট শেষ করছিলাম আর কি, কালকেই সাবমিশন তো, মাথাটা ওই দিকেই ছিল, তাই হঠাৎ আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম। নমস্কার, আমার নাম শুভম মিত্র। আমি এই পরশুই শিফট করলাম ভাড়ায়, আমি আর আমার মা। তো জানলার বাইরে দাঁড়িয়ে কথা হবে কেন? ভেতরে আসুন না, একটু চা। আরে না না, সেসব অন্যদিন হবে খন। আজ আপনাকে জাস্ট একটা কথা বলার জন্যই এলাম, মানে একটু ওই সাবধান করে দেবো আর কি। সাবধান? বলেন কি? কি ব্যাপার বলুন তো? বলছি মানে আপনি অবিশ্বাস করতেই পারেন, তবে এই বাড়িটা কিন্তু খুব একটা সুবিধের নয়। এই বাড়ির আসল মালিক বছর 3.5 আগে এই ঘরেরই ফ্যান থেকে ঝুলে সুইসাইড করেছিল। বিভৎস ব্যাপার, মানে বডিটা হপ্তাখানিক ঝুলেছিল এই আপনার এই ঘরের ওই 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 সিলিং এর ওইখান থেকে। হ্যাঁ, চোখ দাঁত ঠিকরে বেরিয়ে এসেছিল আর কি, বিভৎস ব্যাপার। তারপর থেকেই বুঝলেন তো, কোনো ভদ্রলোক এই বাড়িতে ঠিক থিতু হতে পারেন না। তাই ভাবলাম আপনাকে একটু সাবধান করে দিই আর কি। যদি ভালো চান এই বাড়িটা ছেড়ে চলে যান। আপনি ঠিক কে বলুন তো? মানে হঠাৎ মায়ের ডাক। বাবু, এত রাতে এখনো ঘুমোসনি? তুই কার সঙ্গে কথা বলছিস রে? আরে এই দেখো না, এই ভদ্রলোক। আমার মুখের বাক্য অর্ধেকই থেকে যায়। বাঁ দিকে তাকিয়ে দেখি জানলা খালি, কেউ নেই। আমার শিরদাঁড়া জমে যায় মুহূর্তে, বুকে বাজ পড়ে যেন। বাঁ দিকের সেই জানলায় কেউ থাকবেই বা কিভাবে? ততক্ষণে আমার খেয়াল হয়েছে আমাদের এই নতুন ভাড়ার ফ্ল্যাট তো 3 তলায়। 3 তলার ফ্ল্যাটের জানলায় দাঁড়িয়ে কি আর কোনো মানুষ গল্প করতে পারে? রাতের ঘড়িতে ওদিকে সশব্দে 3টের ঘন্টা বাজল। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। কি যাতা বলছিস? এক রাশ বিরক্তি নিয়ে চন্দনের দিকে তাকালো ইমন। চন্দন মুড়িয়া কণ্ঠে বলল, যাতা বলছি না ভাই, সত্যি কথা বলছি। ছবিটা আমার দিকে তাকিয়ে থাকে। ইমন বলল, বেশ, আজ আমি যাব তোর বাড়ি, দেখব কেমন 12টার পর ছবি তোর দিকে তাকায়। আজ তো আমি থাকছি না, যতীনের ওখানে যাব। কাল চল। আজই তুই যা যতীনের ওখানে, আমায় তোর ফ্ল্যাটের চাবিটা দিয়ে যা। 11টার মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অলস মনে ড্রয়িং রুমের সোফায় বসেছিল ইমন। ছবি নাকি ঘাড় ঘুরিয়ে তাকায়, তাও একটা জলরঙা মেয়ের ছবি। আগে বাড়িতে এসে অনেকবার ছবিটাকে দেখেছে ইমন। একটা স্বল্প বসনা মেয়ে, স্নান সেরে ঘাটে উঠছে, গায়ের কাপড় ভিজে গিয়ে শরীরের সঙ্গে লেপ্টে আছে। মেয়েটির পিঠের দিকটা এঁকেছেন একজন শিল্পী। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে রঙের পরতে পরতে। খুবই কমন একটা থিম। আজও সন্ধ্যা থেকে অন্তত 10 বার ছবিটাকে খুঁটিয়ে দেখেছে সে। শিল্পীর নাম ছবির কোথাও নেই,
মেয়েটার শরীরের গড়ন দেখে বয়সটা আন্দাজ করা যায়, 18-19 হবে। ইমন মনে মনে ভাবল, যত সব সেকেলে বুজরুকি, রাত 12টার সময় মেয়ে নাকি ঘাড় ঘুরিয়ে তাকায়, বোগাস। একটা সিগারেট ধরালো ইমন। আর 1 মিনিট জল চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে সে। ধীরে ধীরে মেদুর হয়ে আসছে ওর দৃষ্টি। 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 সেকেন্ড। হঠাৎ যেন শিউরে উঠল ইমনের সারা শরীর। হাতের সিগারেট ছিটকে পড়ল মেঝে। বিস্ফারিত দৃষ্টি নিয়ে ছবিটার দিকে তাকালো সে। ছবিটা জীবন্ত হয়ে উঠছে ধীরে ধীরে। মেয়েটা ঘাটের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে। 2 ধাপ উঠেই ঘাড় ঘুরিয়ে ইমনের দিকে তাকালো সে। রক্ত জল করা চাহনি আঁতকে উঠল ইমন। এই মুখটাকে সে চেনে। এমন ছবির মতো সুন্দর মুখ একজনেরই ছিল, যার কথা এই শহরের কেউ জানে না। শহর কেন, তার গ্রামেরও কেউ জানে না। চন্দ্রিমা, তার কলেজ জীবনের ক্রাশ, প্রেমের ঈর্ষায় যাকে জলে ডুবিয়ে খুন করেছিল ইমন। ইমন টের পেল একজোড়া ভেজা হাত কখন যেন তার গলা পেঁচিয়ে ধরেছে। চিৎকার করতে গিয়েও পারল না ইমন। ভয় কাঠ হয়ে যাওয়া কণ্ঠনালী থেকে কোনো আওয়াজ আর বেরোচ্ছে না। দ্রুত নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ওর। মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে ইমন শুনতে পেল সারা ঘরময় ছুটে বেড়াচ্ছে একটি পরিচিত মেয়ের উন্মাদ প্রায় হাসি। চন্দ্রিমা। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। ধর্মড় করে উঠে বসে নীলাদ্রি। ঘুম ভেঙে গেছে। আবার টয়লেটের দিক থেকে ভেসে আসছে লালা ঝরানো গা হিম করা গোঙানির একটা আওয়াজ। কে? কিন্তু মুখ দিয়ে আওয়াজ সরে না তার। এই নিয়ে কতবার হলো ইয়ত্তা নেই। চক্রাকারে চলছে ব্যাপারটা। দরদর করে ঘামছে নীলাদ্রি। ঘেমে ভিজে গেছে তার সারা শরীর। চোখের সামনে নিশ্চিদ্র অন্ধকার। এরপর ঠিক কি কি হবে সব নীলাদ্রি জানে, তবু বসে থাকার উপায় নেই। খুব জোর বাথরুম পেয়ে গিয়েছে তার। চাপা ব্যথায় ফেটে যাচ্ছে তলপেট। টয়লেটে না গেলেই নয়। টয়লেট বলতে খোলা ইট বসানো একটা নালাওয়ালা জায়গা, কমন টু অল। অগত্যা বিছানা থেকে নেমে 1 পা 2 পা করে পা বাড়ায় নীলাদ্রি। অন্ধকারী। এই ঘরটা ডরমিটরির মতো। ঘরের খানবার ও বিছানায় নাকি সবাই শেষ নিদ্রায় শায়িত। পিন ড্রপ সাইলেন্স। যেন এই পৃথিবীতে কোনো প্রাণ আর নেই। সব শব্দ মরে গেছে। সেই টয়লেটের দিক থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার আওয়াজ ভেসে আসছে কেবল। আর তার সঙ্গে সেই বিভৎস গোঙানির আওয়াজ। অন্ধকারে হাতড়ে ধাক্কা খেয়ে নীলাদ্রি গিয়ে হাজির হয় টয়লেটে। গোঙানির আওয়াজ থেমে গেছে। ইতিমধ্যে চারদিক ভরে গেছে একটা পুঁতি গন্ধে। এই তো এইবার নেমে আসবে সেই বিভীষিকা। অন্ধকারে চোখ সয়ে গিয়েছে নীলাদ্রির। এবার তো চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে 3 মানুষ সমান লম্বা একটা ছায়া মূর্তি। মাথায় ঝাঁকড়া চুল,
তার দপদপে জ্বলন্ত চোখ দুটো খুলে যায়। এবার সে মুখ নামিয়ে এনে ধরে নীলাদ্রির মুখের ঠিক সামনে। উফ, কি বিভৎস সেই মুখ! এ বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রেফ যেন ওই দুই চোখের জ্বলন্ত আলোক বিন্দু ছাড়া আর কোনো আলো নেই। এদিকে নীলাদ্রি নিজে চাইলেও তার চোখ বন্ধ করার ক্ষমতাটুকুও সে যেন হারিয়েছে। সে বিস্ফারিত চোখে দেখে এই যে তার নিজের মুখ, কিন্তু তার চেয়ে কয়েক গুণ বড়, বিভৎস, বিশাল। এবার সেই বিশাল আকার উগ্র পুরুষ মূর্তির লালা ছড়ানো মুখ খুলে যায়। বেরিয়ে পড়ে দুপাটি একরাশ ধারালো দাঁত। দাঁতের পাটিতে লাগা কষ চকচক করে ওঠে অন্ধকারেও। মুখের ভেতর থেকে আসা তীব্র উগ্র গন্ধে ভরে যায় ঘর, আর শুরু হয় সেই ছায়ামূর্তির অলিকট্ট হাস্য। নীলাদ্রি আর্তনাদ করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ধর্মড় করে উঠে বসে নীলাদ্রি। ঘুম ভেঙে গেছে। আবার টয়লেটের দিক থেকে ভেসে আসছে লালা ঝরানো গা হিম করা একটা গুঙানির আওয়াজ। কে? কিন্তু মুখ দিয়ে আওয়াজ সরে না তার। এই নিয়ে কতবার হলো তার ইয়ত্তা নেই। চক্রাকারে চলছে ব্যাপারটা। বিগত 3 দিন যাবৎ মুকুন্দপুর অ্যাসাইলামের নতুন বাসিন্দা নীলাদ্রি সান্যাল। শুনলেন হাড় হিম হরা। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরা। অটো, অটো, আরে দাঁড়ান ও দাদা! তারস্বরে চিৎকার করতে লাগলো শঙ্কর। বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেছে আজ। রাত 12:30টায় ট্রেন থেকে নেমে তাই আর অটোর জন্য না দাঁড়িয়ে সোজা বাড়ির পথে পা চালালো সে। স্টেশন থেকে তার বাড়ি কিলোমিটার 2-এর রাস্তা। দিব্যি হেঁটে মেরে দেওয়া যায়। একটা সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলো সে। মিনিট 3 হাঁটার পর হঠাৎই একটা অটো আসার আওয়াজ পেল শঙ্কর। দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। হ্যাঁ, একটা অটো আসছে স্টেশনের দিক থেকে। আশায় বুক বেঁধে হাত পা নেড়ে অটোটাকে দাঁড়ানোর সিগন্যাল দিতে শুরু করলো সে। ঠিক তার সামনে এসে ব্রেক কষল ড্রাইভার। ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? বাউনপুরের চৌরাস্তা। ভাড়া কিন্তু বেশি লাগবে, 30 টাকা। শঙ্কর বচসা করল না। সে জানে করে লাভও নেই। ঘাড় নেড়ে অটোর পেছনে সিটে উঠতে গেল সে। সেখানে আগে থেকেই 2জন হাট্টাকাট্টা চেহারার লোক বসে আছে। অটোওয়ালা আঁতকে উঠে বলল, আরে আরে কি করছেন, আপনি সামনে বসুন। শঙ্কর বলল, কিন্তু পেছনে তো একটা সিট আছে, সামনে কেন বসতে যাব? অটোওয়ালা আর কথা বাড়ালো না। ঠিক আছে বসুন, পরে কিন্তু আমায় কথা শোনাবেন না। শঙ্করের স্টপেজ আসার খানিক আগেই নেমে গেল লোক দুটো। যাওয়ার আগে ওদের মধ্যে যে একটু রোগা, সে শঙ্করের কাঁধে একটা টোকা দিয়ে খিকখিক করে হেসে বলল, দাদা ভয় পাবেন না যেন, হ্যাঁ চলি। শঙ্কর অবাক চোখে তাকালো ওদের দিকে। বলে কি লোকটা? তার বাড়ির রাস্তা আর সে ভয় পাবে? 5 মিনিট পর বাউনপুকুর চৌরাস্তায় এসে দাঁড়ালো অটো। অটো থেকে নেমে টাকা বের করার জন্য প্যান্টের পকেটে হাত দিতেই আঁতকে উঠল শঙ্কর। পার্স, মোবাইল, খুচরো পয়সা কিচ্ছু নেই পকেটে। অটোওয়ালা তখন মিটিমিটি হাসছে। আগেই বলেছিলাম সামনে বসুন, শুনলেন না? শঙ্কর রাগী গলায় বলল, এই ইয়ার কি পেয়েছো আমার সঙ্গে? 2টো পকেট মার নিয়ে তুমি অটো চালাচ্ছ? সাহস তো কম নয় তোমার। দাঁড়াও, তোমায় আজকে আমি মজা দেখাচ্ছি। অটোওয়ালা এবার হো হো করে হেসে উঠল। ওরা কায় জানেন? হ্যাঁ, এই অঞ্চলের বিখ্যাত চোর জগা আর জনার্দন। শঙ্কর বলল, জগা আর জনার্দন মামদোবাজি হচ্ছে। তারা মরেছে প্রায় 4 বছর হয়ে গেল।
অটোওয়ালা অটোতে স্টার্ট দিতে দিতে বলল, তা আমি কি বলেছি ওরা বেঁচে আছে? কোথায় আছে না বাবু, স্বভাব যায় না মোলে। আচ্ছা আসি, ফের যদি কোনোদিন এরকম দেরি করে ফেরেন আমাদের দেখা পেলেও পেতে পারে, সেদিন না টাকাটা দিয়ে দেবেন। নমস্কার। শঙ্কর কিছু বলার আগেই ভোজবাজির মতো মুহূর্তের মধ্যে অটোটা অদৃশ্য হয়ে গেল ওর চোখের সামনে থেকে। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। ইতিহাসের দিদিমণি চন্দ্রিমা যখন ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের নিয়ে মিনারটার দিকে এগোচ্ছিলেন, রাজবাড়ির বাগান সাফাই করা বাদ দিয়ে ছুটে এসেছিল কানাই চাঁদ, সোনারুদ্দি গ্রামের বৃদ্ধ মুনিশ। ওখানে যেন না দিদিমণি, চন্দ্রিমা জিজ্ঞেস করলো। কেন? ও মিনার ভালো না, সাপ আছে। ভুরু কুঁচকে চন্দ্রিমা জিজ্ঞাসা করলো, কিসের সাপ? সেই দেবেন্দ্র রায়চৌধুরীর? ঘাড় নাড়ল কানাই। হ্যাঁ হ্যাঁ। মৃদু হেসে শূন্যে হাত দোলালো চন্দ্রিমা। আরে যাও তো, ওসব কি এখন আর কেউ মানে নাকি? এত দূর থেকে বাচ্চাগুলোকে নিয়ে এলাম মিনারের ভিতরের কারুকার্য দেখাবো বলে। ছাত্রছাত্রীদের ভিড় থেকে একজন উৎসাহী ছাত্র জিজ্ঞেস করলো, কিসের সাপ ম্যাম? চন্দ্রিমা পুরনো হাসি টেনে বলল, বলছি, ভেতরে চল। কানাইকে একরকম উপেক্ষা করে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে মিনারের ভিতর ঢুকে গেল চন্দ্রিমা। মিনারের সিঁড়ি ঘুরে ঘুরে একেবারে চূড়ায় উঠে গেল। সিঁড়ির গা বেয়ে নানান কারুকার্য। মিনারের ভিতরে ঢুকে চন্দ্রিমা গল্প শুরু করল। প্রায় 400 বছর আগে এই জমিদার বাড়ির কর্তা ছিলেন দেবেন্দ্র রায়চৌধুরী। দেবেন্দ্র রায় মুঘলদের আধিপত্য অস্বীকার করে নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করেন। মুঘলরা সেটা জানতে পেরে দেবেন্দ্র রায়কে আক্রমণ করে। কিংবদন্তি বলে, নিশ্চিত পরাজয় টের পেয়ে জমিদারের পরিবার এই মিনারের চূড়োয় উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে নাকি কয়েকশো বছর এই মিনারের চূড়োয় যে উঠেছে সেই ওখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। প্রথম কিছুক্ষণ মিনারের দরজার বাইরে দাঁড়িয়ে ভিতর থেকে আসা চন্দ্রিমার কথা শুনছিল কানাই। ধীরে ধীরে একসময় চন্দ্রিমার কণ্ঠ মিলিয়ে গেল মিনারের অন্দরে। মুখে একটা চাপা হতাশা নিয়ে আবার বাগানের পথ ধরল কানাই। তার কাজ বারণ করা। কেউ না শুনলে সে কি বা করতে পারে? তার আর কি, নতুন কিছু চিতাকাঠ সাজাতে হবে তাকে। সেই দেবেন্দ্র রায়ের সময় থেকে এটাই তো করে আসছে তার পূর্বপুরুষরা। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। 30 মিনিট লেট করে দুপুর 2:30-টে ট্রেনটা থামল ভুবন মোহিনী হল্টে। ঋতুজার কাছে ব্যাগপত্তর তেমন একটা ছিল না, একটা ট্রলি আর পিঠে একটা ল্যাপটপ ব্যাগ। অফিস থেকে ওকে জানানো হয়েছিল স্টেশনে পিয়ন থাকবে। পিয়নের নাম্বারও ওকে ফরওয়ার্ড করে দিয়েছিল ম্যানেজার বাবু। যদিও পিয়নকে কল করতে হলো না ঋতুজার, তার আগেই একজন মধ্যবয়সী রোগা বেঁটে খাটো লোক তার পান খেকো দাঁত বের করে এক গাল হেসে ঋতুজার সামনে এসে দাঁড়ালো। ঋতুজা দিদিমণি? ঋতুজা ঘাড় নাড়ল। আপনি সুরেন্দা তো? হ্যাঁ আহেন, বাবু বলছে আপনারে আগে অফিসে লইয়া যাইতে, হ্যার পর ঘরে।
ঋতুজা একটু অবাক হলো। ঘর ঘর পাওয়া গেছে? হ্যাঁ দিদিমণি, আজ সকালেই। মনে মনে বেশ খুশি হলো ঋতুজা ঘর পাওয়ার খবরে। ম্যানেজার পল্লব বসু যদিও বলেছিলেন ঘর না পাওয়া পর্যন্ত ঋতুজা তার বাড়িতে থাকতে পারে, কিন্তু সে প্রস্তাব ঠিক পছন্দ হচ্ছিল না ওর। ভুবন মোহিনী একটা চূড়ান্ত মফস্বল, স্টেশন লাগোয়া ছোট্ট একটা বাজার, সেটা ছাড়ালেই নিখাদ গ্রাম বাংলার ছবি। ছোট বড় আধপাকা বাড়ি, প্রতিটা বাড়ির আশেপাশে বন জঙ্গল ঘেরা বাগান, আর বাগান পেরোলে 12 মাসি ক্ষেত, আর ক্ষেতের ওধারে তীর তীর বেগে বয়ে চলা কুন্তি নদী। বছরখানেক হলো ইলেকট্রিসিটি এসেছে ভুবন মোহিনীতে। এই ইলেকট্রিক অফিসেই চাকরি নিয়ে এসেছে ঋতুজা। খাস কলকাতায় যদিও বেশ কয়েকটা চাকরি পেয়েছিল সে, কিন্তু ও মন থেকে চাইছিল শহর ছাড়িয়ে দূরে কোথাও চলে যেতে। জন্ম থেকে 24 বছর শহরে কাটিয়েছে। নাগরিক চাকচিক্য, ঔজ্জ্বল্যর প্রতি মোহ অনেক আগেই কেটে গেছে তার। যে বাড়িটায় ঋতুজার থাকার ব্যবস্থা হয়েছে সেটা দোতলা, ঋতুজা থাকবে নিচতলায়। মফস্বলের ছোট্ট নাগরিক বাজার পেরিয়ে যে রাস্তাটা রেল লাইনকে কেটে সোজা চলে গেছে বহু দূরের গ্রামের ভেতরে, সেই রাস্তার পাশেই বাড়িটা। বাড়িটার বয়স আনুমানিক 20 বছর। বাড়ির মালিক এখানে থাকেন না, তিনি সপরিবারে থাকেন কলকাতায়। কালে ভদ্রে ছুটি ছাটায় 1-2বার এলে তখন ওপরতলায় থাকেন। মালিক থাকে না শুনে মনটা আরো উৎফুল্ল হয়ে গেল ঋতুজার। এরকম কিছুই তো চেয়েছিল সে। অচেনা মফস্বল, অজানা মানুষ, আর এক্কেবারে একলা জীবন। প্রথম সপ্তাহটা বেশ উত্তেজনায় কাটল ঋতুজার। সকালে অফিস যাওয়া, 5টায় ফিরে আশেপাশের ক্ষেত থেকে একটু ঘুরে আসা, আর ছুটির দিনগুলোতে স্থানীয় লাইব্রেরিতে গিয়ে বই পড়া। সহজ সরল জীবন, কিন্তু আনন্দময়। ইতিমধ্যে 2-3 জন বন্ধুও জুটে গেছে ওর। বন্ধু মানে বছর 13-14 3টে মেয়ে আশপাশের বাড়ির। ওদের সঙ্গে ঘুরে বেড়ায় ঋতুজা, আর মাঝে মধ্যে ওদের অঙ্ক সলভ করে দেয়, ফিজিক্স বুঝিয়ে দেয়। সপ্তাহ 2 পরের এক ছুটির দিনে লাইব্রেরি থেকে ফিরছিল ঋতুজা। বিকেল পেরিয়ে গেছে অনেকক্ষণ। দক্ষিণ আকাশে অন্ধকার মেঘ জমছে ক্রমশ। ঋতুজা শহরের মেয়ে, না হলে সে মেঘ দেখে অন্তত আন্দাজ করতে পারত ঝড় আসন্ন। এই অঞ্চলে আশ্বিনের ঝড় একটা পরিচিত নাম। ঋতুজা বাড়ি ঢুকতে না ঢুকতেই শুরু হলো ঝড়। সঙ্গে সঙ্গে পাওয়ার কাট। সে নিজেই ইলেকট্রিক অফিসে কাজ করে, তাই সে জানে গ্রাম মফস্বলের দিকে একটু হাওয়া দিলেই ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। বসার ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে বসল ঋতুজা। কলকাতায় ঘিঞ্জি ঘর বাড়ির মধ্যে এরকম ঝোড়ো বৃষ্টি খুব একটা দেখা যায় না। গ্রামের বৃষ্টিতে অনেক বেশি উন্মাদনা থাকে। সে যেন এক বাঁধন হারা মেয়ে। ছাইপাশ অনেক কিছু ভাবতে ভাবতে বৃষ্টির মধ্যেই কোথায় যেন হারিয়ে গিয়েছিল ঋতুজা। হঠাৎ চেতনা ফিরল দরজা ধাক্কানোর শব্দে। কে যেন খুব শব্দ করে মেন গেটে ধাক্কা মারছে। তার সঙ্গে একটা কণ্ঠস্বর কানে এলো ঋতুজার। শুনছেন? কেউ আছেন? আমি তীর্থ, সুকান্ত চৌধুরী আমার মামা হন। সুকান্ত চৌধুরী ঋতুজার বাড়ির মালিক। ওই নামটা শুনেই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে মেন গেট খুলে দিল ঋতুজা। আবছা আলো আঁধারিতে ঋতুজা দেখল দরজার বাইরে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে তারই বয়সী এক যুবক। ঋতুজাকে দেখে বিন্দুমাত্র ভাব পরিবর্তন হলো না তার। মৃদু হেসে সে বলল, নমস্কার, আমার নাম তীর্থ, আমি সুকান্ত চৌধুরীর ভাগ্নে। ঋতুজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তীর্থর দিকে। ভাবটা এমন, পরিচয় তো পেলাম। তারপর তীর্থ বুঝতে পারল ঋতুজার অব্যক্ত প্রশ্নটা। সে বলল, সরি, আপনাকে জানিয়ে আসা উচিত ছিল। মামাও বোধহয় আপনাকে বলেননি। আমার আসলে আজকে এখানে আসার কথা ছিল, সপ্তাহখানেক থাকবো।
স্টেশনে নামতেই বৃষ্টিটা এমন ছেয়ে ধরল। ঋতুজা একবার ভালো করে তীর্থর ওপরে দৃষ্টি ফেলল। বাবা, সপ্তাহখানেক থাকবে বলছে, অথচ সঙ্গে তো কোনো ব্যাগপত্র নেই। ঋতুজার মনের এই প্রশ্নটাও যেন কিভাবে তীর্থ বুঝে ফেলল। আমার জামা কাপড় সবই ওপরে রাখা আছে, মামা এই বাড়িতে খুব একটা আসেন না। আমার বাড়ি পাশের স্টেশনেই, চন্দ্রমানিকপুরে। আপনি চাইলে মামাকে ফোন করে জিজ্ঞাসা করে দেখতে পারেন। এবার একটু লজ্জিত হলো ঋতুজা। সে বলল, না না ঠিক আছে, আপনি আসুন। তীর্থ বলল, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আর একটু জ্বালাবো আপনাকে আজকের রাতে। বলছি, ভেবে তো ছিলাম স্টেশনে নেমে রাতের খাবার কিছু একটা খেয়ে নেব, সেটা আর হলো না। আপনার কাছে দুমুঠো অন্ন ব্যঞ্জন প্রার্থনা করছি, পাওয়া যাবে কি? বড্ড শেহানা ছিল তো। মনে মনে হাসল ঋতুজা। একটু জায়গা পেয়ে ফ্লটিং শুরু করে দিয়েছে। ঘাড় নেড়ে একটু গম্ভীর স্বরে সে বলল, হ্যাঁ, তা পাওয়া যাবে। বেশ, থ্যাঙ্কস এ লট। আমি যাই, ফ্রেশ হইনি, কেমন? আমার কাছে চাবি টাবি সব আছে। আপনি যখন খাবেন আমাকে একটু ডাক দিয়েন, কেমন? আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে তরতর করে ওপরে চলে গেল তীর্থ। তীর্থকে যেমন ভেবেছিল ঋতুজা, ছেলেটা ঠিক তেমন নয়। খুব একটা গায়ে পড়া স্বভাব ছেলেটার নেই। সারাদিন সে নিজের মতোই থাকে, এখানে সেখানে ঘুরে বেড়ায়। আর রাতে ঘরে ফেরার সময় ঋতুজা যদি বসার ঘরে থাকে, তাহলে সামান্য উঁকি দিয়ে কি খবর, কেমন চলছে, এইটুকু বলেই ওপরে চলে যায়। দুদিন পর সন্ধ্যায় ঋতুজা অফিস থেকে ফিরে দেখল তীর্থ দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঋতুজাকে দেখে একগাল হেসে সে বলল, আজ রাতে আমার ওখানে আপনার নেমন্তন্ন রইল। কুন্তি থেকে বেশ বড় একটা কাতলা ধরেছি, একা একা খেতে মন চাইবে না। কি করে ধরলেন? তীর্থ হাসল। হোমা, বড়শি দিয়ে? সারাদিন তো ওই কাজই করি। মাছ ধরা আমার একটা নেশা, ওই জন্যই এখানে আসি কুন্তিতে মাছ ধরতে। সে রাতে খাবার টেবিলে প্রথম ভালো করে আলাপ হলো ঋতুজা আর তীর্থর। ঋতুজা বলল, রান্নাটা কিন্তু বেশ ভালোই করেন আপনি। তীর্থ বলল, ছোটবেলা থেকেই মা রান্নার তালিম দিয়েছে, আর আমারও ভালোই লাগে রান্না করতে। এমনি কি করেন আপনি, মানে জব? কিছুই না। তীর্থ হাসল। বাবার প্রচুর সম্পত্তি আছে, ওতেই আমার চলে যাবে। আমি নিজের খেয়ালে ঘুরে বেড়াই। কিচ্ছু করেন না? হ্যাঁ, মানে মাছ ধরাটাকে কি আপনি কিছু করার মধ্যে ফেলেন? ঋতুজা হেসে ফেলল। হ্যাঁ, মাছ ধরে যদি এত সুন্দর রান্নাও করতে পারেন, তাহলে সেটাকে করার মধ্যে ফেলতে রাজি আছি। বেশ, তাহলে ওই কথাই রইল। ঋতুজা একটু অবাক হলো। কোন কথা? তীর্থ হাসল। যে কদিন আমি এখানে আছি, তাহলে আপনি আর রান্না করছেন না? ঋতুজা চমকে উঠে হেসে ফেলল। ইমা, না মানে আমি কিন্তু তা বলতে চাইনি। আরে আমি বলছি, আচ্ছা, মামার কাছে শুনেছি আপনি নাকি খুব ভালো গান করেন। খাওয়ার পর শোনাবেন একটা গান? ঋতুজা সন্দিহান কণ্ঠে বলল, আপনার মামাকে তো আমি বলিনি যে আমি গান গাই। তীর্থ হাসল। আসলে কাল রাতে বারান্দায় দাঁড়িয়ে আপনাকে গুনগুন করতে শুনছিলাম। আমার ওপর স্পাইং করছেন নাকি? আপনার মতলব কিন্তু সুবিধের ঠেকছে না। আরে না না, ঠিক আছে বাবা, শোনাবেন না, না হয়। আরও দুদিন চলে গেল। ঋতুজা মনে মনে বুঝতে পারছে তীর্থ ক্রমশ ওকে নিজের দিকে আলগোছে টানছে। সে টান এতটা নিঃশব্দ যে ঋতুজা প্রতিবাদও করতে পারছে না। পরদিন ঋতুজার অফিস ছুটি ছিল। তীর্থ বলল, চলুন, আপনাকে আজ কুন্তিতে নিয়ে যাব। ঋতুজা না করল না। ছোট্ট নদী কুন্তি, তরু ছায়ামসী মাখা। ওরা যখন কুন্তির ধারে হাঁটছিল, তখন সুকান্ত চৌধুরী ফোন করলেন ঋতুজাকে। ঋতুজা তীর্থকে বলল, আপনার মামা হঠাৎ ফোন করছেন কেন? তীর্থ বলল, জানি না, তবে এখন ধরবেন না প্লিজ, বাড়িতে গিয়ে না হয় কল ব্যাক করবেন। ঋতুজা একটু অবাক হলো।
কেন বলুন তো? এমনি মামা নির্ঘাত ভাড়া বা বাড়ি এই জাতীয় কিছু একটা বলবেন বা জানতে চাইবেন। নদী দেখার সময় এসব না শোনাই ভালো, তাই না? ঋতুজা হাসল। বাবা, বড্ড আঁতেল তো আপনি। হাসল তীর্থ। বাড়ি ফিরে যদিও আর সুকান্ত চৌধুরীকে কল ব্যাক করার কথা মনে রইল না ঋতুজার। পরদিন বিকেলে ঋতুজা অফিস থেকে ফেরার পর আবার ওরা দুজনে ঘুরতে বেরোল। তীর্থর সাহচর্য ক্রমেই ভালোবেসে ফেলছে ঋতুজা। সন্ধে বাড়ি ফেরার সময় হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করল তীর্থ। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? ঋতুজা একটু ভেবে বলল, মানে দেখিনি কোনোদিন, তাই বিশ্বাস অবিশ্বাস বলতে পারবো না। হয়তো খানিক ভয় পাই আর 5টা মানুষের মতোই। কেন বলুন তো? না, এমনি। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে তীর্থ বলল, আচ্ছা আপনি বাড়ির দিকে যান, আমি বাজার থেকে একটা চক্কর কেটে আসি। সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে একটু থমকে গেল ঋতুজা। সামনের উঠোনে দাঁড়িয়ে সুকান্ত চৌধুরী কার সঙ্গে যেন ফোনে কথা বলছেন। ঋতুজাকে দেখে ম্লান হাসি হেসে, আচ্ছা পরে কথা বলছি, এই বলে ফোনটা কেটে দিলেন তিনি। ঋতুজাকে বললেন, সব ঠিকঠাক আছে তো মা? ঋতুজা ঘাড় নাড়ল। হ্যাঁ কাকু। সুকান্তবাবু বললেন, কাল তোমাকে ফোন করেছিলাম তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা জানার জন্যে। আমি আসলে এসেছিলাম চন্দ্রমানিকপুরে, পাশেরই স্টেশন, আমার বোনের বাড়ি। আসলে আমার ভাগ্নে তীর্থ গত সপ্তাহে ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি একদিন ওখানেই ছিলাম, আজ কলকাতায় ফিরছি, তাই ভাবলাম তোমার খোঁজটা নিয়ে যাই। চন্দ্রমানিকপুর, তীর্থ, এইসব নাম গত 1 সপ্তাহে দারুণ চেনা হয়ে গিয়েছিল ঋতুজার। সুকান্তবাবুর কথার উত্তরে সে কি বলবে ভেবে পেল না। শেষে কোনো ক্রমে মৃদু কণ্ঠে বলে উঠল, আমার কোনো অসুবিধে হচ্ছে না কাকু। সুকান্তবাবু বললেন, বেশ, আমি তাহলে এবার উঠি, 7টার লোকাল ধরব। ভাড়াটা তুমি আমাকে ব্যাংক ট্রান্সফার করে দিও, কেমন? সুকান্তবাবু বেরিয়ে যাবার পর আশপাশের কোনো একটা গাছ থেকে এক ঝাঁক পাখি তারস্বরে ডেকে উঠল। শিউরে উঠল ঋতুজার সর্বাঙ্গ। সুকান্তবাবু যা বলে গেলেন তার অর্থ সে বুঝতে পেরেছে। বহু কষ্টে নিজেকে শক্ত করল ঋতুজা। ভয় পেলে চলবে না। আর ঠিক তখনই কে যেন অদৃশ্য অন্ধকারের ভেতর থেকে ওর কানে ফিসফিস করে বলল, ভয় পেও না ঋতুজা, তুমি ভয় পেলে আমি আর আসবো না এই বাড়িতে। তুমি কি তাই চাও? আর নিজেকে ধরে রাখতে পারল না ঋতুজা। জ্ঞান হারিয়ে উঠোনেই লুটিয়ে পড়ল সে। যদিও পড়তে পড়তে সে আবছা টের পেল তার মাথাটা মাটি ছোঁয়ার আগে একজোড়া বলিষ্ঠ পুরুষালী হাত তাকে টেনে নিচ্ছে নিজের দিকে। উষ্ণ লোমশ বুকের গন্ধ চেপে বসল ঋতুজার নাকে। ঋতুজা বুঝল তীর্থই ওকে কোলে তুলে ঘরের দিকে নিয়ে যাচ্ছে। শুনলেন হার হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরা। ধরফর করে শিউরে উঠে চেয়ারে সিঁটিয়ে যায় ওরা 4 বন্ধু। ঘড়ির কাঁটা একটা ছুঁয়েছে। ডায়েরির লেখা যদি সত্যি হয়
তাহলে আর 2-3 মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটবে। এতক্ষণ ওরা কেউ ভয় পাচ্ছিল না, রীতিমতো খিল্লি খেউড় করেই সময় কাটাচ্ছিল। প্রথম ভয়টা পেল যখন আচমকা বলা নেই কওয়া নেই প্রায় হাওয়াহীন রাতে ঘরের জানলাগুলো আপনা থেকেই বন্ধ হয়ে এলো। মহিন বলল, ডায়েরিতে এরকমই লেখা ছিল না? সুকান্ত ঘাড় নাড়ল। এবার ফায়ার প্লেসটা জ্বলে উঠবে। হলো তাই। 50 বছরের পুরনো এই প্রাসাদের প্রায় ভেঙে যাওয়া ফায়ার প্লেসটা দপ করে জ্বলে উঠল। আর ঠিক তখনই প্রতাপের হাতের ডিজিটাল ঘড়িটা একবার বেজে উঠে সময় জানান দিল। রাত 1টা। যার যার চেয়ারের মধ্যে মিশে গেল ওরা। 10 মিনিট সব চুপচাপ। তারপর ঠিক ওদের পাশের ঘর থেকে মৃদু স্বরে ভেসে এলো গত শতকের অন্যতম শ্রেষ্ঠ গিটার বাজিয়ে প্রসাদ রঞ্জন সিনহার গিটারের আওয়াজ। ধীরে ধীরে তীব্র হলো আওয়াজ। এক অশরীরী নেশা ঘিরে ধরল 4 বন্ধুকে। এমন অদ্ভুত সুন্দর বাজনা ওরা আগে কেউ কোনোদিন শোনেনি। সারা শরীরে কাঁটা দিয়ে গেল ওদের। ডায়েরিতে ওরা যা পড়েছিল সবই সত্যি। প্রসাদ বাবুর মতো গিটার আর কেউ বাজাতে পারেনি কোনোদিন। লোকমুখে শোনা যায় মৃত্যুর পরও উনি মালদার বীরকৃষ্ণপুরের এই পৈতৃক প্রাসাদে রোজ রাতে গিটার বাজান। শুধু যে কথাটা এই ডায়েরিতে লেখা ছিল না তা হল শেষ বয়সে পাগল হয়ে গেছিলেন প্রসাদবাবু। তারপর যারা ওর বাড়িতে বাজনা শুনতে যেত, বাজনা শোনানোর পর উনি আর ওনার ভৃত্য গৌর হরিদাস মিলে সেই শ্রোতাকে খুন করে লাশ গুম করে দিতেন পাশের বাড়ির মাজা পুকুরে। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। না, জায়গাটার চার্মটা একই রয়ে গেছে। বিচে দাঁড়িয়ে তেমনটাই মনে হলো। আজ থেকে বছর 10 আগে যখন সুপ্রভ এসেছিল তখন অবশ্য এত দোকানপাট ছিল না। এখন গিজগিজ করছে ফাস্ট ফুড আর মাছ ভাজার স্টল। গ্রুপের বাকিরা গেছে মাছ ভাজা কিনতে। ভিড়টাও রাত 9টা অনুযায়ী একটু বেশি, তবে সেটাই স্বাভাবিক। ট্যুরিস্ট স্পট হিসেবে জায়গাটার আকর্ষণ তো রয়েইছে, তবে চোরাবালি আছে ভূত সাহেবের বাংলোর একটা দিকে, সেটাই যা সমস্যা। সেই জন্যই ভিড়টা অতটা জমেনি। এখানে নির্জনতা খোঁজা কাপলদের ভিড়টাই বেশি। থাকার জায়গা বেশ কিছু বাড়লেও ট্যুরিস্ট লজই বেস্ট এখনো। ওরা উঠেছে ওখানে। আগের বারও ট্যুরিস্ট লজে বুকিং করেছিল। একটা অস্বস্তি হয়ে চলেছে। এখানে যে আসা হচ্ছে সেটাইও জানতো না। স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে বছর 1.5 হলো যোগাযোগ হয়েছে নতুন করে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। অর্ক আর দেবা সমস্ত প্ল্যান করেছে। জায়গাটা বাকিদের জন্য সারপ্রাইজ ছিল। এই ট্রিপটা এখানে হবে জানলে সুপ্রভ কিছুতেই রাজি হতো না। যাই হোক, এখন আর কিছু বলে লাভ নেই। সবাই দারুণ মস্তিতে রয়েছে। গাড়িতেই বিয়ারের ক্যান খোলা হয়ে গেছে। ধাবা থেকে জম্পেশ করে তন্দুরি চিকেন কাবাবও তুলে নেওয়া হয়েছে। শনিবার বিকেল 4টে বেরিয়ে রাতে 8টার মধ্যে পৌঁছে যাওয়া, রবিবার সারাদিন থেকে আবার সন্ধে রওনা দেওয়া, এই হচ্ছে প্ল্যান। সুপ্রভ অবশ্য কোনোদিনই কোনো গ্রুপে নেই, বরাবর চুপচাপ। ওকে টেনে এনেছে দেবা। ওর সঙ্গে গত বছর গোয়াতে কনফারেন্সে দেখা হয়েছিল। হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাওয়ার সময়ই ওর সঙ্গে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল।
আত্মীয় স্বজন তো কোনো কালেই নেই। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, জেঠুরা মাকে ঠকিয়ে সম্পত্তি লিখিয়ে নিল। মামার বাড়িতে মামা মামির ট্যারা ব্যাঁকা কথা শুনেই বরাবর স্কুলে স্কলারশিপ পেয়েছে। কলেজে পড়ার সময় থেকেই নানান কাজ করে রোজগার করত। সেই সময় মাও মারা গেল। সেসব দিনগুলো এখন ভুলতে চায়। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে কখন যে ভূত সাহেবের বাংলোর দিকে এসে গেছে খেয়াল করেনি। বীজটা এবার খালি হয়ে যাচ্ছে দ্রুত। দুদিন বাদে অমাবস্যা, এখনই নিষ্কালো অন্ধকার। শুধু দূরে লাইট হাউসের ক্ষীণ আলোর রেখা মাঝে মাঝে দেখা যাচ্ছে। বাংলোর ধ্বংসাবশেষটা সত্যিই ভুতুড়ে মনে হচ্ছে। গা ছমছম করে ওঠে। গার্ড এসে হুইসেল দিয়ে যায়। আরে, ওই বয়স্ক ভদ্রলোক আবার বাংলোর দিকেই যাচ্ছেন। গার্ড কিছু বলল না কেন? ওদিকে কি এখন থাকার জায়গা হয়েছে নাকি উনি লোকাল? ওদিকে তো চোরাবালির জন্য কেউ যায় না খুব একটা। যাকে এবার ফিরতে হবে। কিন্তু ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে কি করছেন? কাউকে খুঁজছেন? দূর থেকে কেমন চেনা চেনা লাগছে না? কার মতো যেন। ভদ্রলোক হাতছানি দিয়ে কাকে ডাকছেন? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, মনে পড়েছে, একে প্রিয়ার বাবার মতো দেখতে, অবিকল প্রিয়ার বাবার মতো। কিসের একটা অমোঘ টানে ওর দিকে এগোতে থাকে। কলেজের শেষের দিকেই প্রিয়ার সঙ্গে আলাপ, বাড়িতে যাতায়াত। মেধাবী হলেও প্রিয়ার চোখের পাওয়ার সাংঘাতিক বেশি ছিল। বেশিক্ষণ পড়ার অনুমতি ছিল না তার। বহু নামকরা আই স্পেশালিস্ট দেখিয়েও কোনো লাভ হয়নি। সবাই জানিয়েছিল যে ক্রমশ সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে পুরোপুরি। প্রিয়ার বাবা চাইতেন যে তার মা মরা একমাত্র মেয়ের জীবনসঙ্গী যেন ভালোবেসে আজীবন তার খেয়াল রাখে। মেয়ের আর্থিক নিরাপত্তা তিনি নিজেই সুরক্ষিত করে রেখে যাবেন। মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট, সোনার গয়না, লাইফ ইন্স্যুরেন্স সহ ফার্নিশড ফ্ল্যাট, সবকিছুই যে প্রিয়া আর সুপ্রভর, সে কথা জানিয়েই সুপ্রভর হোটেল ম্যানেজমেন্ট পড়ার পুরো খরচাটাও উনিই দিয়েছিলেন। কিন্তু এ কি, সে একেবারে বাংলোর সামনে এসে পড়েছে। জানলা দরজার শূন্য গহ্বরগুলো যেন একটা করাল গ্রাস মনে হচ্ছে। মনে হচ্ছে স্থানীয় গল্পগুজব সত্যি করে এই বুঝি একা ঘরে খুন হয়ে থাকা সাহেবের ভূত বা ভূত সাহেব এক্ষুনি এসে পড়বে। ফ্যাটফ্যাটে চাঁদের আলোতে কিরকম যেন অপার্থিব লাগছে ভেঙে পড়া ক্ষয়ে যাওয়া বাংলোটা। কিন্তু এত আলো কোথা থেকে এলো? আর আকাশে এই চাঁদ? আজ তো পূর্ণিমা নয়। পূর্ণিমা তো ছিল 10 বছর আগের সেই রাতে, যেবারে বিয়ের পর সে আর প্রিয়া এসেছিল। তখন আরো নির্জন এই বীচ। বসন্তের মাতাল হাওয়ায়, পূর্ণিমার আলোয় ঠিক এইখানে দুজনে দাঁড়িয়েছিল। প্রিয়া আর এগোতে চায়নি এদিকে চোরাবালি আছে শুনে। তাতে সুপ্রভ দুঃখ পেয়েছিল। প্রিয়া তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারে না এখনো। প্রিয়া ওড়না দিয়ে চোখ বেঁধে ওর হাত ধরে বলেছিল, নাও এবার যেখানে নিয়ে যাবে চলো। সুপ্রভ বলেছিল, চলো সমুদ্রে পা ভেজাই। আর তারপর কিন্তু ওদিকে এটাকে, সেদিন তো ধারে কাছে কেউ ছিল না। আজ এই চশমা পরা বাচ্চা মেয়েটা কোথা থেকে এলো? আরে, এই তো সেই ভদ্রলোক। বাচ্চা মেয়েটা দৌড়ে গিয়ে ভদ্রলোকের কোলে উঠে পড়ল। এ কি? ওর দিকে ঘুরে তাকিয়ে নালিশের মতো করে কি বলছে? কাঁদছে। ভদ্রলোক তাকালেন, প্রিয়ার বাবা। কিন্তু তিনি তো মেয়ের শোক সহ্য করতে না পেরে 1 মাসের মধ্যেই আত্মহত্যা করেন। সুপ্রভর গলা শুকিয়ে আসে। গার্ডটা কোথায় গেল?
অর্ক, দেবা ওরা খুঁজতে আসছে না কেন? আর ওর ওর পা আটকে আছে কেন বালিতে? প্রিয়ার বাবা এগিয়ে আসছে ওর দিকে, চোখে আগুন জ্বলছে, আর বাচ্চাটা হাততালি দিয়ে খিলখিল করে হাসছে। বাংলোর ছায়া থেকে বেরিয়ে এসেছে এবার ওরা। মুখে আলো পড়তেই চিনতে পারে সুপ্রভু। গালের সেই টোল আর সেই ফ্রকটা, প্রিয়াদের ড্রয়িং রুমে ঢুকেই দেওয়ালে যে ছবিটা লাগানো। আপ্রাণ চেষ্টায় দৌড় লাগায় সুপ্রভু। সমুদ্রে পা ভেজানোর নাম করে প্রিয়াকে বাংলোর ঠিক পেছন দিকে চোরাবালির মধ্যে ঠেলে দিয়ে যেভাবে লোক দেখানো চিৎকার করেছিল, সেই রকম একটা আর্ত চিৎকার করতে চেয়েও পারে না সুপ্রভু। তলিয়ে যেতে থাকে চোরাবালির অতল অন্ধকারে। শুনলেন হার হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। একটু ভালো করে তাকালেই ওইসব দৃশ্য দেখতে পায় মৃন্ময়ী। কাউকে বললে যদিও কেউ বিশ্বাস করে না, বলে মৃন্ময়ীর নাকি মাথায় সমস্যা আছে। এখন তাই অন্যদের বলাও বন্ধ করে দিয়েছে সে। এখন সে শুধু দেখে। প্রথম বেশ খারাপ লাগতো মৃন্ময়ী। সেবার যখন দেখলো পাশের পাড়ার বছর 8 মিন্টু পুকুরে ডুবে মারা গেল, খুব কেঁদেছিল মৃন্ময়ী। বালিশ ভিজে চুপসে গেছিল প্রায়। একবার ভেবেছিল ওদের গিয়ে বলে আসবে, কিন্তু কেউ তো বিশ্বাস করবে না। তাছাড়া মৃন্ময়ী খেয়াল করে দেখেছে সে যা বলে দেয় তার ঘটে না। এজন্য সবাই ওকে খিল্লি করত, ভাবতো মৃন্ময়ী ফুটেজ খাওয়ার জন্য এসব বলছে। উল্টোপাল্টা অপমানও করত এসব ভুলভাল কথা বলার জন্য। তার চেয়ে যা ঘটেছে ঘটুক। পৃথিবীতে এমনিতেও মানুষ মরছে, অমনিতেও মরছে। যদিও আজ মৃন্ময়ীর মনে এক অদ্ভুত দোটানা চলছে। কাল রাতে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল সে। হঠাৎ কেমন যেন 4-5টা গুলিয়ে উঠল, আর মৃন্ময়ী দেখল চোখের সামনে সেই অদ্ভুত দৃশ্য। দেখল কিভাবে সন্ধ্যায় স্কুটি চালিয়ে বাড়ি ফিরতে গিয়ে তার প্রিয় বন্ধু, ক্লাসমেট মল্লিকা ঘোষেদের বাগানের মোড়ে অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গেই মারা যাচ্ছে। শিউরে নিজের 2 চোখ বন্ধ করে ফেলেছিল মৃন্ময়ী। চিৎকারও বেরিয়ে এসেছিল মুখ থেকে। তারপর আর সারা রাত ঘুম আসেনি ওর। সারাক্ষণ ধরে ভেবেছে মল্লিকাকে ফোন করে সব বলবে কিনা। প্রথমে মৃন্ময়ী একেবারে নিশ্চিত ছিল সকালে উঠেই মল্লিকাকে ফোন করবে, কিন্তু যত সময় এগিয়েছে মৃন্ময়ীর মানসপটে ভেসে উঠছে অতীতের বহু ঘটনা। কিভাবে মল্লিকা বারবার ক্লাসে ফার্স্ট হয় আর ওকে সেকেন্ড হতে হয়। বাড়ির সবার কাছে প্রতি বছর হিউমিলিয়েট হতে হয় ওকে। ইনফ্যাক্ট ও যে ছেলেটাকে পছন্দ করে সেই ছেলেটাকেও পটিয়ে নিজের সঙ্গে রিলেশনশিপে গেছে ও। যদিও মল্লিকা জানতো না মৃন্ময়ী ছেলেটাকে পছন্দ করে, তবুও তারপর সেবার স্কুল পিকনিকে কিরকম ফট করে স্যারেদের প্লেটে নিজের খাবার পরিবেশন করে ক্রেডিট নিয়েছিল। ভোর হতে না হতেই মৃন্ময়ীর দীর্ঘ যুগের ঘৃণা সামনে বেরিয়ে এলো আলোর মতো। এতক্ষণে ঘুম এলো মৃন্ময়ীর, শান্তির ঘুম। আর 5টা দিনের মতোই এই দিনটা কেটে যায় মৃন্ময়ীর, নিরুত্তাপ। তারপর সন্ধে উতরোতে না উতরোতেই খবরটা বিদ্যুতের মতন ছুটে আসে মৃন্ময়ীদের বাড়ি। পাশের বাড়ির রিমা বৌদি ছুটতে ছুটতে এসে ডাকে মৃন্ময়ীকে। হ্যাঁ রে মৃণ, শুনেছিস
তোর বন্ধু মল্লিকা, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড। কথাগুলো শুনে মৃন্ময়ীর চারপাশটা আবার গুলিয়ে উঠল। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। ঝোড়ো হাওয়ার মধ্যে বিশাল জোরে একটা বাজ পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল অঝোরে বৃষ্টি। পেছনের সিটে ঘুমিয়ে কাদা 7 বছরের রাই। বাজের শব্দেও ওর ঘুম ভাঙেনি। সুন্দরবনের ইকোসিস্টেম নিয়ে একদিনের কনফারেন্স ছিল কুমিরমারি দ্বীপে। এখন মেয়েকে নিয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে ঘটপুকুরের রাস্তা দিয়ে ফিরছে শাওন। এমনিতে ওর হাত খুব স্টেডি হলেও ওর মায়ের কোনো ভরসা নেই মেয়ের ওপর। এই ওয়েদারে রাইকে নিয়ে একা বেরোলে তো আরোই নয়, যে কোনো মুহূর্তে নাকি যে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলবে শাওন। কিন্তু রাইয়ের ফার্স্ট ইউনিট টেস্ট সবে শেষ হলো। বাড়িতে খেলার সঙ্গী নেই, আর মা নিজেও অনেকদিন ধরেই রাইকে দেখতে চাইছিল। তাই এই ওয়েদারে বারবার বেরোতে বারণ করা সত্ত্বেও মায়ের কোনো ওজোর আপত্তির তোয়াক্কা না করেই কনফারেন্স যাবার পথে রাইকে মায়ের কাছে নামিয়ে দিয়ে গিয়েছিল। মা নিজের গ্রামের বাড়িতে একাই থাকে। সঙ্গী বলতে রাত দিনের লোক তরুদি। সে মায়ের ছোটবেলা থেকেই আছে। ছোট থেকেই মায়ের দেখা দেখি শাওন, এমনকি এখন রাইও তরুদি বলেই ডাকে। গ্রামের অনেকে বলে তরুদি নাকি টুকটাক জানে কি সব। ওরা শুনে হাসে। সত্যি, আগে গরমের ছুটি, পুজোর ছুটি মানেই শাওন দাদু দিদার বাড়ি। কিন্তু এখন মেয়ে, কাজ সব নিয়ে যা হিমশিম, রায়ের দিদার বাড়ি আসাই হয় না। তাই এবারের সুযোগটা আর হাতছাড়া করেনি। আবার বাজ পড়ে। না, রাই ঘুমোচ্ছে একদম ওর বাবার মতো। একবার ঘুমোলে কুম্ভকর্ণ। ভাগ্যিস, নইলে এই এত ঝড় বৃষ্টির মধ্যে উঠলে এখন জ্বালিয়ে খাবে শাওনকে। গত রাত জেগে সমস্ত হিসেব রিপোর্ট লেখার ধকল, তারপর আজ কোন ভোর থেকে চলছে, এর মধ্যে টানা এতটা গাড়ি চালানো, চোখ খুলে রাখাটাই চ্যালেঞ্জ। ধুস, আজ দিনটাই খারাপ। এক তো স্থানীয় সংগঠনের বিদায় জানানোর ঘটাতে বেরোতেই এত দেরি হয়ে গেল যে নদীতেই ভাটা পড়ে গেল। চড়ায় বোট আটকে বসে থাকতে হলো 1 ঘন্টা পুরো। আজ আবার ফিরেই অফিস যেতে হবে। রাত 10টায় কনফারেন্স কল আছে জার্মানির ফান্ডিং এজেন্সির সঙ্গে। এত দেরি হয়ে যাওয়ার জন্য মায়ের ওখানে নামাই গেল না, নামতে দিলও না তরুদি। গলির মুখে এসে রাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল। তখনই আকাশ কালো করে এসেছে। ইশারায় আকাশ দেখিয়ে রওনা দিতে বলল। মন খারাপ নিয়েই রওনা দিয়েছিল শাওন। রাইয়েরও মন খারাপ বোধ হয়, একটাও কথা বলেনি। শাওন দুটো একটা কথা বলে সাড়া না পেয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। খুব হই হই করেছে পাড়ার বাচ্চাদের সঙ্গে। সেসব গল্প শোনা হয়ে গেছে আগেই। মোবাইলের কল্যাণে অনেক দিন পর দেখা হওয়ার পরে কথা বলার মজাটাই হারিয়ে গেছে। না, মাকে একটা ফোন করে দেবে, সেটাও মোবাইলেরই কল্যাণে অবশ্য। হেসে ফেলে শাওন। ধুস, নেটওয়ার্কই নেই। না, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। একটু চা খেলে হতো। একটা চায়ের দোকানও নেই। ওই বাঁ দিকে একটু ঝাপসা আলোর রেখা মনে হচ্ছে না? বাঁ দিকে ঘেঁষে গাড়িটা থামায় সামনে। দোকানের ঝাঁপ ফেলা, কিন্তু ভেতরে আলো জ্বলছে বোঝা যাচ্ছে। হর্ন দেয় 2 বার জোরে জোরে।
কাজ নামিয়ে দু একবার চেঁচায়, কেউ আছেন, শুনছেন? কিন্তু তাতে কোনো লাভ হবে না বুঝতে পারে। বিদ্যুৎ চমকায়, আবার বাজ পড়ে। জানলা খোলা থাকায় গাড়ির মধ্যে যেন ঢুকে আসে বিদ্যুৎ, আর সেই সঙ্গে কান ফাটানো আওয়াজ। পেছনে রায় ঘুমের ঘোরে একটু আওয়াজ করে উঠেই আবার চুপ করে যায়। তাড়াতাড়ি কাজ তুলে দেয় শাওন, কিন্তু কাজ নামাতেই যে মন প্রাণ তাজা করা সুগন্ধ নাকে এসেছিল, সেটা তো এলাচ দেওয়া ফুটন্ত দুধ চা ছাড়া আর কিছু হতেই পারে না। তরুদির হাতের স্পেশালিটি ওটা। না, চা না হলেই আর নয়। মাথাটাও ধরে গেছে। বেরিয়ে গাড়ির দরজা লক করে শাওন। এক দৌড়ে গিয়ে দোকানের রকে ওঠে। আহ, নাক টানে সে। পেঁয়াজিও ভাজছে নাকি? দোকানের দরজা পেটায় দুমদুম করে। এই তো ভেতর থেকে এক মহিলার গলা পাওয়া যাচ্ছে না? গলা তোলে সে। ও দিদি, ঝাঁপটা খুলুন না, চা হবে তো? মনে হলো কেউ আসছে ঝাঁপ খুলতে, কিন্তু উল্টো দিক থেকে কিসের আলো ওটা? বাঘের চোখের মতো। কিসের আওয়াজ? চোখের নিমিষে একটা লরি এসে রায় সমেত গাড়িটাকে পিষে দিল। রায়ের তীব্র আর্তনাদ শোনা যায়, মা বলে। শাওনের সামনে সব অন্ধকার হয়ে যায়। রায়! মোবাইলের রিংটোন বাজে। মাথাটা ধরে আছে, সারা শরীরে একটা অস্বস্তি। মোবাইলটা কোথায় বাজছে? সেই বা কোথায়? রাই রাই কোথায়? ধড় ফড়িয়ে উঠে বসে শাওন। এ কি? সে মায়ের খাটে শুয়ে। বৃষ্টি একটু ধরেছে মনে হচ্ছে। ঝিঝি আর ব্যাঙের ডাক চারদিক থেকে। বাইরে থেকে মা আর রাইয়ের গলার আওয়াজ ভেসে আসছে। শাওনের শীত করতে থাকে। হাত ধরে মোবাইলটা তুলে নেয় সে। অভি আর সহকর্মী সিরাজের অনেকগুলো মিসড কল আর একটা মেসেজ। আজকের মিটিং পোস্টপোন্ড। একটা ঘোরের মধ্যে শাওন চোখ বুজে মাথার রগ টিপে বসে থাকে। আবার সেই সুতীব্র চায়ের গন্ধটা একদম ঘরের ভেতর। চমকে উঠে চোখ খোলে সে। ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে সামনে তরুদি দাঁড়িয়ে, চোখে মুখে একটা কৌতুকের হাসি। চায়ের কাপ হাতে দিয়ে তরুদি বলে, রাতে খিচুড়ি খেয়ে ভালো করে ঘুমিয়ে কাল ভোরবেলা রওনা দিও। শাওন তাকিয়ে থাকে। তরুদি অদ্ভুত একটা হাসি হেসে বলে, যাও মায়ের কাছে গিয়ে বসো। তোমার অফিসের মিটিং তো হবে না আজ। কি হলো, যাও, তোমার প্রিয় প্রিয় গরম গরম পেঁয়াজি ভাজছি। শাওন কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। শুধু একবার অস্ফুটে বলে, তরুদি তুমি। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও ফিরে আসে তরুদি। শাওনের খুব কাছে এসে ফিস ফিস করে বলে, এত ক্লান্ত শরীরে এমন ঝড় বাদলায় রাইমণিকে নিয়ে একলা গাড়ি চালিয়ে এভাবে যেতে নেই। আর কখনো এমন করো না, বুঝলে? শুনলেন হাড় হিম হরা, নিবেদনে মির্চি প্লাস।
Mirchi Plus presents Har Him Horror. ব্যস্ত শহরের মাঝখানে বড় রাস্তার পাশে একটা বিপজ্জনক বাড়ি। প্রকাণ্ড পাঁচিলের উপর দিকে বিশাল মার্বেল পাথরে খোদাই করা বাড়ির নাম কমলালয়। সেখানে থাকেন বিগত দিনের নায়িকা সোনালী সেন। নতুন প্রজন্মের কেউই তাকে প্রায় চেনে না বললেই চলে। পুরনো দিনের অনেকেই মনে করে 90 বছর বয়সী সেই বৃদ্ধা বোধহয় আর বেঁচে নেই। কেউ কেউ আবার মাঝে মাঝে গুজব রটিয়ে দেয় প্রতি রাতে তিনি নাকি একলা বন্ধ বাড়িতে পিশাচ সাধনা করেন। ছোট ছোট কাঁচের বয়ামে করে তিনি নাকি ভূত জিন আর পরী পুষে রাখেন। একদিন পুরসভা থেকে লোক এসে বিপজ্জনক বাড়ি খালি করার নোটিশ ঝুলিয়ে রেখে গেল কমলালয়ের মূল ফটকের সামনে। বাইরে থেকে দেখা যায় জঙ্গলে ভরা বাগানের পাশে একটা পুরনো দিনের ধুলো পড়া বেগুনি রঙের রোলস রয়েস দাঁড়ানো। বিরাট বাড়ির আশেপাশে কোনো কুকুর বেড়াল কাক কিচ্ছুটি কখনো ঘেঁষে না। চারিদিকের বাতাস এই বাড়িটার কাছে এসে যেন হঠাৎ থমকে গেছে। 90 বছরের সোনালী সেন বুঝতে পারছেন তাকে এবার এই বাড়ি ছাড়তে হবে। তাঁর এই কমলালয়ের বাইরের পৃথিবীটা বদলে গেছে অনেক। মানুষগুলো পাল্টে গেছে সব। যুগের পর যুগ বয়ে গেল চোখের নিমেষে। এবার মায়া ছাড়ার সময়। অনেক হলো এই মায়া আঁকড়ে পড়ে থাকা। প্রায় 200 বছর আগে সোনালী সেনের ঠাকুরদার বাবা এই বাড়িখানা তৈরি করেছিলেন তার আদরের ছোট মেয়ে কমলার নামে। কিন্তু বেজাতে বিয়ে করার জন্য নিজে হাতে সেই মেয়ে আর তার বরকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলেন তিনি। ছোটবেলায় বাবার মুখে এইসব গল্প অবাক হয়ে শুনত ছোট্ট সোনালী। বাড়ির বয়স্করা অনেকেই বলতেন তাকে নাকি হুবহু সেই কমলার মতোই দেখতে। সেও ডান দিকের কাঁধে ঠিক একই রকমের খয়েরি রঙের একটা দাগ নিয়ে জন্মেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে সেই জন্ম দাগটার উপর কাঁপা কাঁপা হাতে একবার আলতো করে হাত বোলালেন সোনালী সেন। আজ তার পরনে একটা ধবধবে সাদা শাড়ি, গলায় তার মায়ের বিয়ের মোটা সীতাহার, চুল চূড়ো করে মুক্ত বসানো কাঁটা দিয়ে আটকানো। ঘড়িতে ঢং ঢং করে রাত 2টো বাজল। এক এক করে কাঁচের বয়ামগুলোর ঢাকনা খুলে দিতে লাগলেন তিনি। নিস্তব্ধ বাড়িখানার ভিতর থেকে প্রবল এক পচা দুর্গন্ধ আর কালো কালো ধোঁয়া বেরিয়ে মিশে যেতে লাগলো শহরের বাতাসে। সোনালী সেন কমলালয় ছেড়ে সেই ধুলো পড়া রোলস রয়েস গাড়িটা চালিয়ে বেরিয়ে পড়লেন রাতের শহরে। দেদার গতিতে একটা বেগুনি রঙের গাড়ি ছুটতে লাগলো সোজা হাইওয়ে ধরে। পরদিন সকালে শহরবাসী দেখল ডিভাইডারের ওপর পুরনো যুগের অভিনেত্রী সোনালী সেনের বেগুনি রঙের রোলস রয়েস উল্টে পড়ে আছে। গাড়ি থেকে যখন তার লাশ বের করা হলো, সবার চোখ প্রায় কপালে ওঠার জোগাড়। কোথায় 90 বছরের বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ? তার বদলে বছর 25-এর এক সুন্দরী যুবতী যেন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আর সেই মেয়েকে দেখতে অবিকল পুরনো যুগের নায়িকা সোনালী সেনের মতো। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস Har Him Horror.
আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জানি না আমার এই লেখা কোনোদিন কেউ পড়বে কিনা, আর পড়লেও তখন আমি বেঁচে থাকবো কিনা। শুনুন, যারা এখনো পরলোকের অস্তিত্বকে অস্বীকার করে চলেছেন তাদের বলছি, আপনারা মূর্খ, মহামূর্খ। পরলোক আছে, আমাদের সবার জন্য সে হিংস্র হায়নার মতো রক্তলোলুপ জীব বের করে অপেক্ষা করছে। স্বর্গ বলে কোথাও কিচ্ছু নেই, সবই কেবল বিভীষিকাময় নরকের হাতছানি। গত 10 দিন হলো আমি নরকের ডাক শুনতে পাচ্ছি। প্রতি মুহূর্তে ওরা আমাকে ডাকছে। জানি না কতদিন আমি ওদেরকে ঠেকিয়ে রাখতে পারবো। আমার নাম প্রতীক চ্যাটার্জি, বাড়ি গোবরডাঙ্গা। গত 3 বছর ধরে আমি চাকরি সূত্রে যাদবপুরে থাকি। মাস 1.5 আগে একবার জরুরি কাজে রাতের ট্রেনে বাড়ি ফিরছিলাম। একেবারে শেষ ট্রেন, 11:50 বনগাঁ লোকাল। গোবরডাঙ্গা পৌঁছতে 1:30 বেজে গেল। সারা ট্রেন থেকে গুনে গুনে আমি সহ 3 জন যাত্রী নামলো প্ল্যাটফর্মে। মধ্য হেমন্তের রাত, বাতাসে বেশ খানিকটা শীতের আমেজ। জনশূন্য প্ল্যাটফর্ম ছাড়িয়ে নিচে নামলাম আমি। অন্য 2 জন যাত্রী লাইনের উল্টো দিক থেকে নেমে কলেজের রাস্তা ধরল। এত রাতে টোটো অটো কিচ্ছু জুটবে না জানতাম, তাই খামোখা অটো স্ট্যান্ডের দিকে না গিয়ে সোজা লাইন ধরে হাঁটা শুরু করলাম। এখন আর কোনো ট্রেন যেহেতু নেই, লাইন ধরে যাওয়াটাই আমার জন্য শর্টকাট। বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝলাম শীত করছে। এই সময় একটা সিগারেট হলে নিমেষে ঠান্ডাটাকে তাড়ানো যেত, কিন্তু না, অনেক খুঁজেও ব্যাগে সিগারেটের প্যাকেটটা পেলাম না। নির্ঘাত অফিসের কেউ মেরে দিয়েছে। মিনিট 15 লাইন ধরে হেঁটে কালাকুণ্ড শ্মশানের সামনের রাস্তায় উঠলাম আমি। এদিকটায় এখনো ঠিকমতো সড়কবাতি বসেনি। শ্মশানের গেটের ঠিক সামনে একটা ল্যাম্প থাকলেও তার আলো এতটাই কম যে তাতে অন্ধকার তো দূর হচ্ছেই না, উল্টে অন্ধকার যে এখানে কতটা গাঢ় তা বুঝিয়ে দিচ্ছে। সারা শ্মশান চত্বর নিস্তব্ধ। সাধারণত রাতের বেলা খুব বেশি ভিড় এই শ্মশানে হয় না। দূরে নদীর পাড়ে প্রায় মরে আসা জ্যোৎস্নার আলোয় চিতাগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। এখানে এখনো ইলেকট্রিক চুল্লি আসেনি। শ্মশান থেকে আমার বাড়ি মিনিট 10। শ্মশানের রাস্তায় পা দিতেই মনে পড়ল শ্মশানের পাশের গলির ভেতরে একটা পান বিড়ির দোকান সারা রাত খোলা থাকে। একটা বিড়ি নয়তো সিগারেট এখন আমার চাই। কিন্তু বিধি বাম, আজ সে দোকান খোলা নেই। একরাশ ক্লান্তি নিয়ে আবার হাঁটা শুরু করতে যাব, ঠিক তখনই দেখলাম শ্মশানের ভিতরে একটা মরা জিয়ল গাছের নিচে 3টে ছায়ামূর্তি ঘন হয়ে দাঁড়িয়ে আছে। অস্বীকার করব না, এটা যদি আমার বাড়ির চেনা রাস্তা, পরিচিত শ্মশানঘাট না হতো, আমি সত্যি ভয় পেতাম। জানাশোনা পরিবেশে মানুষ স্বভাবতই একটু কম ভয় পায়। আন্দাজ করলাম ওরা শ্মশানের ডোম। আমার মনে হলো ওদের কাছে বিড়ি পাওয়া যেতে পারে। দ্রুত পায়ে ওদের দিকে এগিয়ে গেলাম। ক্রমশ ওদের চেহারা কিছুটা ঠাওর করতে পারলাম। হ্যাঁ, ডোমই বটে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, একটা বিড়ি হবে? ওরা আগে থেকেই আমাকে হয়তো দেখেছিল। ওদের মধ্যে একজন বেশ সহজ গলাতেই জিজ্ঞেস করল, মানিকদার দোকানে পেলেন না? না দাদা, দোকান আজকে বন্ধ। দ্বিতীয় ছায়ামূর্তি বলল, ও হ্যাঁ, মানিকদা তো কাল মেয়ের বাড়ি গেছে। তারপর একটু থেমে বলল, বিড়ি আমাদের কাছে আছে, কিন্তু আপনি কি সে বিড়ি টানতে পারবেন? আমি হেসে বললাম, কেন পারবো না, কতটা কড়া? আমার প্রশ্ন শুনে ওরা দুজনেই রহস্যময় হাসি হাসল। কড়া না দাদা, আপনি পারবেন না, ছাড়ুন, বাড়ি যান। আমার মতো চূড়ান্ত সিগারেট খোরকে এইভাবে অপমান!
মুহূর্তের মধ্যে রক্ত গরম হয়ে উঠল। বললাম, এই ঠান্ডায় বিড়ি সিগারেট একটা কিছু না পেলে বাড়ি পর্যন্ত যেতে পারবো না দাদা, দিন একটা দিন আমি টানবো। এবার তৃতীয় ছায়ামূর্তি মুচকি হেসে বাকি দুজনকে বলল, দে দে দাদা পারবে, কতক্ষণ আর তিনজনে বসে টানবো, দাদাকেও দলে টান। দ্বিতীয় ছায়ামূর্তি লুঙ্গির খুঁট থেকে একটা বিড়ি বের করে আমার দিকে এগিয়ে দিয়ে সন্দিহান গলায় বলল, নিন দাদা টানুন। আমি চরম ক্ষিপ্রতায় বিড়িটা নিয়ে পকেট থেকে লাইটার বের করে সঙ্গে সঙ্গে জ্বালালাম। পরপর 3-4টে টান দিয়ে বললাম, বাহ, তোফা বিড়ি তো, কোন কোম্পানির দাদা? এখন থেকে এটাই টানবো। প্রথম ছায়ামূর্তি বলল, এ বিড়ি বাইরে পাওয়া যায় না, আমরা নিজেরা বানাই। আমি বললাম, আমাকে কয়েক প্যাকেট বানিয়ে দেবেন, আমি পয়সা দেব, আমার বাড়ি এখানেই সামনেই। আমার আবদার শুনে ওরা তিনজন হো হো করে হেসে উঠল। তা হবে না দাদা। আমি আর কথা বাড়ালাম না, লোকগুলো বড্ড বেরসিক, প্রথম থেকেই আমাকে আন্ডার এস্টিমেট করে যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে বিড়িটা শেষ করে একটা শুকনো ধন্যবাদ জানিয়ে শ্মশানের গেটের দিকে পা বাড়ালাম। বিড়িটা ভালোই, কিন্তু শেষের দিকে কেমন একটা ধোঁয়াশটে গন্ধ ছিল বিড়ির পাতায়। আমার সারা মুখে এখন সেই গন্ধ। কাছে জলও ছিল না যে মুখ ধুয়ে ফেলবো। শ্মশানের গেট থেকে বেরোতেই এক মধ্যবয়স্ক লোকের সঙ্গে দেখা হলো আমার। লোকটা খানিক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার দাদা, এত রাতে শ্মশানে? মরা এসেছে নাকি? আমি ঘাড় নাড়লাম, না না। তাহলে? আমি বললাম, বিড়ি খুঁজতে এসেছিলাম, ওদিকে 3জন ডোম দাঁড়িয়েছিল ওদের কাছে। আপনি ডোম পেলেন কোথায়? লোকটা আমার কথা একটু অবাক হলো, খানিক শিউরে উঠল মনে হয়। আমি বললাম, কেন, ওইদিকে ওই মরা জিওল গাছের নিচে? লোকটা এবার ভালো করে আমার মাথা থেকে পা পর্যন্ত দেখল, তারপর বলল, কজন ডোম বললেন? আমি বললাম, 3জন। এই শ্মশানে আমি একমাত্র ডোম, এখন আর কেউ নেই। আপনি যাদের দেখেছেন ওরা কেউ ডোম নয়। তাহলে ওরা কারা? লোকটা আমাকে ঘুরিয়ে প্রশ্ন করল। ওদের থেকে বিড়ি নিয়েছেন আপনি? আমি ঘাড় নাড়লাম, ইচ্ছে করেই মিথ্যে কথা বললাম লোকটাকে। এর হাব ভাব আমার ঠিক পছন্দ হচ্ছিল না, নির্ঘাত কোনো একটা ভৌতিক গল্প শুনিয়ে দেবে। না না, নিনি। কেন বলুন তো? লোকটা বলল, না এমনি জিজ্ঞেস করলাম। যান বাড়ি যান, রাত বিরেতে এরকম শ্মশানের আশেপাশে ঘোরাফেরা করবেন না, এটা ছোটদের পার্ক নয়। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ বাড়ির রাস্তা ধরলাম। পরদিন যখন ঘুম ভাঙল টের পেলাম মুখের সেই আঁশটে স্বাদটা একটুও কমেনি, উল্টে খানিক বেড়েছে। অথচ কাল রাতে বাড়ি ফিরেই আমি ব্রাশ করেছিলাম। সেদিন বিকেলেই যাদবপুর ফিরে এলাম। পরদিন থেকে অফিস, সবই আগের মতো চলছিল, শুধু আমার মুখের স্বাদটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। যে আমি একসময় মাছ ভাতের জন্য ফ্লাইট পর্যন্ত ছেড়ে দিতাম, সেই আমি মাছের গন্ধটুকুও সহ্য করতে পারছিলাম না। যত ধরনের খাবার আছে কলকাতার প্রতিটা রেস্তোরাঁ বা ফুটপাতে, সবগুলো খাবার ধীরে ধীরে আমার কাছে বিষ হয়ে উঠল। প্রতিটা খাবারে সেই আষ্টে গন্ধ। আস্তে আস্তে আমি স্রেফ জল খেয়ে দিন কাটানো শুরু করলাম। আমার শরীর শুকিয়ে যেতে লাগলো। 1 মাসের মধ্যে 20 কিলো মতো ওজন কমে গেল। চোখ মুখ বসে যেতে শুরু করলো। জল ছাড়া যাই খাই বমি হয়ে যায়। বেশ কয়েকজন ডাক্তারকে দেখলাম, তারাও ওষুধ দিল, কিন্তু কিচ্ছু হলো না। শেষে 10 দশেক আগে রাত 11টার দিকে আমি ফ্ল্যাটে ফিরছিলাম। পল্লীশ্রী মোড় থেকে রানীকুঠির দিকে খানিকটা এগিয়ে একটা গলির ভিতরে আমার ফ্ল্যাট। গলিতে ঢুকে 2 পা এগিয়েছি, ঠিক তখনই একটা প্রায় চেনা কণ্ঠ পিছন থেকে আমাকে ডাকলো, দাদা একটা বিড়ি হবে? চমকে পিছনে ঘুরলাম।
একটা মধ্যবয়স্ক লোক, পরনে চেক লুঙ্গি। চেহারাটা কেমন যেন চেনা চেনা, কোথায় যেন দেখেছি। আবছা অন্ধকার মুখ। লোকটা আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ওর ওই হাসি দেখে গায়ে কাঁটা দিল আমার। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল কালাকুণ্ড শ্মশানের সেই রাত। লোকটা বলল, বারণ করেছিলাম আপনাকে, শুনলেন না। আমি ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে আপনি? সত্যি করে বলুন। লোকটা তখনও হাসছে। আমি মরিয়া কণ্ঠে বললাম, ওটা কি খাইয়েছিলেন সেদিন আমাকে? আমি আর কিছু খেতে পারছি না, আমার সব স্বাদ মরে গেছে। লোকটা বলল, শুধু কি স্বাদ মরেছে? আর আপনি আপনি কি বেঁচে আছেন? আমি ততক্ষণে উন্মাদ হতে বাকি আছি। চেঁচিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি বেঁচে আছি। আপনি আপনি বলুন, কি ছিল ওই বিড়িতে? লোকটা ধীর স্থির গলায় বলল, মরার হাড়ের গুঁড়ো। তৈরি হন দাদা, আপনার সময় ফুরিয়ে এসছে। আমি আপনাকে নিতে এসছি। আমি আর স্থির থাকতে পারলাম না। রাস্তার উপরে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি সে লোকটা আর নেই। সারা গলিতে আমি একা। ভাবলাম শরীর দুর্বল ছিল, তাই হয়তো ভুলভাল কিছু দেখেছি। অবসন্ন মনে ঘরে ফিরলাম, কিন্তু না, ভুল যে দেখিনি তার প্রমাণ পরের দিনই পেলাম। এবার লোকটাকে দেখতে পেলাম আমার অফিসের নিচে। সেই থেকে রোজ আমি লোকটাকে দেখছি। ক্রমশ কাঁকড়ার মতো সে আমাকে ঘিরে ধরছে চারপাশ থেকে। প্রতি মুহূর্তে সে আমাকে ডাকছে। আমি ঘুমোতেও পারছি না। স্বপ্নের মধ্যে ওই অপার্থিব হাসি আমার ঘুম ভেঙে তছনছ করে দিচ্ছে। আমি বুঝতে পারছি আমার দিন সত্যি সত্যি ফুরিয়ে এসেছে। হয়তো এক সপ্তাহ, কিংবা একদিন, কিংবা এক মুহূর্ত। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। জাকির আস্তাবলের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। গভীর রাতে বড় বড় মাল বোঝাই লরি চলে যাওয়ার শব্দ ভেসে আসছে দূর থেকে। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগে এই 4টে পাঁজর বেরিয়ে পড়া ঘোড়াদের ময়দানে নিয়ে যাওয়া থেকে বিকেলবেলা টানা গাড়ির সাথে এদেরকে জুড়ে দেওয়া পর্যন্ত জাকিরের দম ফেলার সময় থাকে না একটুও। নামানো, খাওয়ানো, তাদের সাথে ময়দানে ছুটে বেড়ানো, এসব করতে করতেই জাকিরের সময় কেটে যায়। তার আব্বাজান সারা সন্ধে ঘুরে ঘুরে বিদেশি টুরিস্টদের সেই ঘোড়ায় টানা গাড়ি করে কলকাতা শহর দেখিয়ে বেড়ায়। মাঝরাতে একবার করে আস্তাবলে এসে জাকির দেখে যায় সব ঠিক আছে কিনা। ব্যবসার হাল আগের মতো আর ভালো নেই। চারিদিকে প্যাচপ্যাচে গরমে সবাই এসি গাড়ি করেই ঘুরে বেড়ায় এখন। ঘোড়াদের প্রতিদিন পেট ভরে তাই দানা পানি দেওয়া হয় না। 6 বছর আগেও আস্তাবলে মোট 11খানা ঘোড়া ছিল। না খেতে পেয়ে পেয়ে একে একে বাকিগুলো অপুষ্টি রোগে মরেছে। রয়েছে বাকি 4। কিন্তু আজ জাকির চমকে গেল। সে এখন দিব্যি দেখছে আস্তাবলে 4টের সাথে আরো 7টা, মোট 11খানা ঘোড়াই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বেমালুম। কে বলবে তারা অপুষ্টি রোগে আক্রান্ত? তাদের চামড়া সব চকচকে, পেশিগুলো থেকে তেল ঠিকরে বেরোচ্ছে, লেজগুলো যেন ঘন আর মোলায়েম। জাকির দেখল ঘোড়াদের চোখের মণিগুলো শুধু নেই, তার বদলে চোখগুলো সম্পূর্ণ কালো কাঁচের মতো হয়ে আছে।
ধীরে ধীরে তাদের চামড়াগুলো গা থেকে খুলে খুলে ঘোড়াগুলোর রক্ত মাংস বাইরে বেরিয়ে আসতে লাগলো। এবার জাকির ভয়ে একটা আর্তচিৎকার করতে যাবে, কিন্তু তার আগেই চারপাশটা চুপ করে একটা নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল। পরদিন জাকিরের আব্বাজান ভোরবেলা এসে দেখল আস্তাবলের চারদিকে 4টি দুস্থ ঘোড়া মরে পড়ে আছে, আর জাকির কোথাও নেই। শুনলেন হাড় হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরা। কম্পার্টমেন্টের সবাই তখন ঘুমে আচ্ছন্ন। দুদিকের কিউবিকলের সব লাইটগুলো অফ, শুধু মধ্যের প্যাসেজের কম পাওয়ারের আলোগুলো জ্বলছে। চাপা নীল আলোতে এসি কামরার প্যাসেজটা দেখে মিহিরের মনে হয় যেন এক মোটা সাপ। তার মন যেন ফিস ফিস করে তাকে বলে, রাতের এই এক্সপ্রেস ট্রেনটি তখন ছমছম করে একটি ব্রিজ পার হচ্ছে। মিহির গভীর শ্বাস ছেড়ে আবার এগোতে শুরু করে। একটু দূরে হলুদ আলোয় আলোকিত দুলন্ত চৌকো দরজাটা দেখে ওর মনে হয় যেন ওটাই পৃথিবীর শেষ দরজা। ওপাশে এক অজানা পৃথিবী, এত অজানা যে পা বাড়াতে ভয় করে। মিহির আবার থমকে যায়। তার দুপাশে কেউ কি জেগেনি? সবাই ঘুমোচ্ছে। এই গভীর রাতে এমন একটা ছুটন্ত ট্রেনের কামরায় সে একা নয়, আরও একজন মানুষ জেগে আছে। এই ভরসাটুকু এই মুহূর্তে তার জন্য খুব জরুরি। তার চোখ খোঁজে জেগে থাকা কোনো একজন সহযাত্রীকে, যে কেউ একজন হলেই হবে। নিজের দুপাশে পর পর সাদা চাদরে ঢাকা শরীরগুলো দেখে মিহিরের মনে হয় এরা সবাই মৃত। সবাই যেন সারিবদ্ধভাবে কফিনে শুয়ে আছে। ঠান্ডা এই ট্রেনের কামরা আসলে একটা জ্বলন্ত কফিন কেস। সে ছাড়া আর কেউ বেঁচে নেই। তার মনের মধ্যে আবার কেউ ফিসফিস করে বলে, এগিও না, সামনে খুব বিপদ। সে একবার ভাবে ফিরে যাবে নিজের বাঙ্কে। স্টেশন এলে তখন যাবে টয়লেটে। ঠিক তক্ষুনি ওর নজর পড়ে সেই কামরার শেষ দরজায়। হলুদ চৌকো দরজাটি যেন ওকে ডাকে। সে ডাক এত তীব্র যে মিহির মহাবিষ্টর মতন এগোতে থাকে। আর কয়েক পা এগোলেই দরজা, আর সেটা খুলে গেলেই মিহির এই চলন্ত কফিন কেস থেকে বেরিয়ে যেতে পারবে। ঠিক সেই সময় ওর মুখে একটা ঠান্ডা কিছু এসে লাগে। মিহির খপ করে হাত দিয়ে ধরেই টের পায় এটা আর একটি হাত। তার ডান পাশের মিডল বার্থ থেকে একটি হাত ঝুলছে। সে হাত এত ঠান্ডা যে মিহির ধরেই ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে সে ভাবে এই কামরায় কেউ জীবিত নেই। তাকে বাঁচতে হলে ওই দরজা খুলে বেরোতেই হবে। মিহির দরজা লক্ষ্য করে দৌড়তে শুরু করে। সে যত এগোয় কামরার দরজা তত পেছোতে থাকে, কিন্তু না, তার মনে হয় কিছুতেই শত চেষ্টা করেও সে যেন ওই দরজার নাগাল পাবে না। কিন্তু না, মিহির দরজার নাগাল পায়। সজোরে হাতল ধরে টেনে সে বাইরে আসে। কামরার বাইরের আলাদা তাপমাত্রা, আলাদা আলো,
মিহিরকে স্বস্তি দেয়। তার মনে হয় সে বেঁচে গেল। ওই কামরায় আর সে ঢুকছে না। পরের স্টেশনে ট্রেন থামলে, টিটি বা কোনো প্যাসেঞ্জার এলে তবে সে সিটে ফেরত যাবে। মুখোমুখি দুটো টয়লেটের একটিতে ফ্লাশ টানার আওয়াজ হয়। মিহির নিশ্চিন্ত হয়। যাক, সে ছাড়াও আরও একটি জীবন্ত মানুষ এখানে আছে। টয়লেটের দরজা খুলে এক কিশোর সাদা রুমালে হাত মুছতে মুছতে বেরিয়ে আসে। তার পরনে স্কুল ইউনিফর্ম, এমনই সাদা শার্ট আর খাকি হাফ প্যান্ট তার স্কুলেও ছিল। কিশোরটি মুখ ঘোরাতেই মিহিরের শ্বাস বন্ধ হয়ে যায়। ছেলেটি অবিকল সুমনের মতন দেখতে। সুমন তার ছোটবেলার বন্ধু। নদীতে স্নান করতে গিয়ে চোরা স্রোতে তারা দুজন দলছুট হয়ে ভেসে যায়। বাঁচার চেষ্টায় সুমন বারবার তাকে আঁকড়ে ধরতে চাইলেও ডুবে যাওয়ার তাড়নায় মিহির ঝটকা মেরে তার হাত ছাড়িয়ে নাগালের বাইরে চলে যায়। পরের দিন ঘাট ছাড়িয়ে বেশ কিছুটা দূরে সুমনের পেট ফোলা নিথর শরীরটা পাওয়া যায়। মিহির চমকে তাকায় ছেলেটির দিকে। এ কে? জলে ভেজা শরীর নিয়ে তার সামনে দাঁড়িয়ে তারই ছোটবেলার বন্ধু সুমন। মিহিরের বুক থেকে কি যেন গলার কাছে এসে দলা পাকিয়ে যায়। ওর মন বলতে থাকে, পালাও পালাও এখান থেকে, পালাও 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 এখান থেকে, পালাও। মিহির জানে সেদিন ও হাত ছেড়ে না দিলে আজ সুমনও বেঁচে থাকত। সুমনের সেই জলে ভিজে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা মিহিরের স্পষ্ট মনে আছে। একটা চোখ ছিল না, বোধহয় কোনো মাছে খুবলে খেয়েছিল। আচ্ছা, কোন চোখটি ছিল না সুমনের? ডান নাকি বাঁ? স্কুল ড্রেস পরিহিত সেই ছেলেটি মিহিরের সামনে এসে মুখ তুলে বলে, ডান দিকের চোখটা, এই দেখ, আর ডান চোখটা নেই, দেখ ডান চোখটা নেই। প্রবল আতঙ্কে মিহির চোখ বন্ধ করে ফেলে। চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। জলে ভেজা ঠান্ডা একটা হাত ওর হাতে এসে পড়ে। মিহির আর সহ্য করতে পারে না। জ্ঞান হারিয়ে ট্রেনের দরজার সামনে লুটিয়ে পড়ে। অজ্ঞান মিহিরের আশেপাশে কেউ নেই, শুধু একটি আধ ভেজা সাদা রুমাল পড়ে আছে। ট্রেন আবার একটা ব্রিজে ওঠে। গুম গুম আওয়াজটা বাড়তে থাকে। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস